দেখো, আমরা আফ্রিকা মহাদেশের যে ভূপ্রাকৃতিক, সেই ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্যগুলো বা ভূপ্রাকৃতিক যে বিভাগগুলো, সেই বিভাগগুলো দেখছি। প্রথমে কি দেখছি? উত্তরের পার্বত্য অঞ্চল, মধ্য উত্তরের মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি এবং পূর্ব এবং দক্ষিণের উচ্চভূমি। তাহলে আমরা যদি এই জায়গাটা দেখি আফ্রিকা মহাদেশে, তাহলে এই জায়গাটা দেখতে পাবো যে এইখানটাতে আফ্রিকার একটা, এরকম জায়গাতে আফ্রিকার মধ্যে একটা উচ্চভূমি রয়েছে। এরপর দেখো, এই যে অংশটা, এই অংশটা আফ্রিকা মহাদেশের কোন দিকে রয়েছে? এই অংশটা আফ্রিকা মহাদেশের কোন দিকে রয়েছে? যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এই অংশটা আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিম দিকে রয়েছে, তাই না? এটা উত্তর দিক এবং এই অংশটা পশ্চিম দিক, তাই তো? তাহলে এটা উত্তর ও পশ্চিম দিকে রয়েছে, উত্তর ও পশ্চিম দিকে রয়েছে। তাহলে এই যে উচ্চভূমিটা, এই উচ্চভূমিটা আফ্রিকা মহাদেশের কোন দিকে রয়েছে? উত্তর এবং পশ্চিম দিকে রয়েছে। এটাকেই বলা হয়েছে উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল, এটাকেই বলা হয়েছে উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল। এবং এই যে পর্বতমালা, এখানে একটা পর্বতমালা রয়েছে, এখানে যে পর্বতমালাটা রয়েছে, এখানে যে পর্বতমালাটা রয়েছে সেটা হলো আটলাস পর্বতমালা। কি? আটলাস পর্বতমালা। তাহলে উত্তর আফ্রিকার যে উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল বা আফ্রিকা মহাদেশের যে উত্তর পশ্চিমের উচ্চভূমি, সেই উচ্চভূমির মধ্যে কি রয়েছে? আটলাস পর্বতমালা। কি রয়েছে? আটলাস পর্বতমালা। কি রয়েছে? আটলাস পর্বতমালা। কি রয়েছে? আটলাস পর্বতমালা। আটলাস যে পর্বতমালা, এই আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট তৈবকল। মাউন্ট তৈবকল প্রায় এইরকম জায়গাতে রয়েছে, মাউন্ট তৈবকল রয়েছে এইরকম জায়গাতে। তাহলে আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট মাউন্ট তৈবকল। এটা হলো। এরপর আমরা যদি দেখি এই যে উত্তরের পার্বত্য অঞ্চল, এই উত্তরের পার্বত্য অঞ্চল, এই উত্তরের পার্বত্য অঞ্চলের নিচ দিকটাতে অর্থাৎ দক্ষিণ দিকটাতে, উত্তরের যে পার্বত্য অঞ্চল, সেই উত্তরের পার্বত্য অঞ্চলের দক্ষিণ দিকটাতে রয়েছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। এবার আমি কেন বৃহত্তম উষ্ণ মরুভূমি বললাম? আমি কেন বৃহত্তম উষ্ণ মরুভূমি বললাম? কারণ মরুভূমি দুই রকমের, একটা শীতল মরুভূমি আর একটা উষ্ণ মরুভূমি। শীতল মানে মরুভূমি কথার অর্থটাই হলো মৃতর দেশ, যেখানে কোনো প্রাণী থাকা যায় না। তাহলে অত্যাধিক শীতলতম স্থানেও কোনো প্রাণী থাকে না, তাই সেটা ওই শীতল মরুভূমি। আর এটা অত্যাধিক গরমের জন্য এখানে কোনো প্রাণী বা জীবজন্তু থাকে না, তাই এটা হলো উষ্ণ মরুভূমি। তাহলে সাহারা হলো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। এরপর এই যে সাহারা মরুভূমি, সেই সাহারা মরুভূমির পূর্ব দিকে, সাহারা মরুভূমির পূর্ব দিকেই রয়েছে নীল নদ। কি রয়েছে? নীল নদ। কি রয়েছে? নীল নদ। কি রয়েছে? নীল নদ। তাহলে এই যে সাহারা মরুভূমি, সাহারা মরুভূমির পূর্ব দিকে কি রয়েছে? নীল নদ অববাহিকা। এবং এই যে এই অংশটা, এই অংশটা, এই পুরোটা মিশরের মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে? মিশরের মধ্যে পড়ে। আমরা যদি দেখতাম, যদি এই নীল নদ না থাকতো, এই যদি নীল নদ না থাকতো, তাহলে এই মিশর জলের যোগান পেত না। অর্থাৎ মিশরের যে কৃষিকাজ, শিল্প, তা ব্যাহত হতো। অর্থাৎ মিশরের যা সমৃদ্ধি, সেই পুরো সমৃদ্ধিটা কার জন্য? এই নীল নদের জলের জন্য। যদি নীল নদের জল এখান দিয়ে না, নীল নদের যদি জল না থাকতো বা মিশরের মধ্য দিয়ে যদি নীল নদ প্রবাহিত না হতো, তাহলে এই যে সাহারা মরুভূমি, এই সাহারা মরুভূমিটা, এই সাহারা মরুভূমিটা ধীরে ধীরে পুরো যে মিশরটা আছে, সেই মিশরটাকে মরুভূমির মধ্যে নিয়ে নিত। পুরো যে মিশরটা আছে সেটাকে মরুভূমির মধ্যে নিয়ে নিত, মরুভূমির মধ্যে নিয়ে নিত। তাই আমরা বলতে পারি আজ যে মিশর, মিশর যে শিল্পে এবং কৃষিকাজ যে উন্নত, তা পুরোটাই কার জন্য? এই নীল নদের জন্য। এই জন্য মিশরকে বলা হয় নীল নদের দান। এই জন্য কি বলা হয় মিশরকে? নীল নদের দান। নীল নদের দান কাকে বলা হয়? নীল নদের দান কাকে বলা হয়? মিশরকে। এরপর দেখো এই যে নীল নদ, নীল নদটা কোথায় গিয়ে মিশেছে?
এইখানে এটা কি আছে, এখানে ভূমধ্য সাগর, ভূমধ্য। তাহলে এটা একদম যে আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশের যে উত্তর পশ্চিম অঞ্চল, সেখানে কি পেলাম আমরা, আটলাস পর্বতমালা। এই যে আটলাস পর্বতমালা, আটলাস পর্বতমালার নিচেই কি পেলাম আমরা, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা, এবং সাহারের যে পূর্ব দিক, সেই পূর্ব দিকে কি পেলাম আমরা, নীল নদ। আমরা কি দেখলাম, যদি নীল নদ না থাকতো, যদি নীল নদ না থাকতো, তাহলে এই সাহারা মরুভূমি আরো এক্সটেন্ড করতো বা আরো প্রসারিত হতো, প্রসারিত হয়ে পুরো যে মিশরটা, সেই মিশরটাকেও মরুভূমিতে পরিণত করতো। কিন্তু এই মিশরের মধ্য দিয়েই নীলনদ যাওয়ার ফলে নীলনদের যে জল, সেই নীলনদের জল ব্যবহার করে মিশর কৃষিকার্য এবং শিল্প কারখানা দুটোই তৈরি করেছে। তাই নীলনদকে কি বলা হয়, মিশরকে বলা হয় নীলনদের দান। কি বলা হয়, মিশরকে নীলনদের দান। এই পুরোটা চলে এলাম। তোমরা আগের ম্যাপে দেখেছিলে, বা আগে যখন আমি বলেছিলাম সেই সময় তোমরা দেখেছিলে তোমরা আগে দেখেছিলে যে এইরকম জায়গা দিয়ে, এইরকম জায়গার মধ্য দিয়ে নিরক্ষরেখা গেছে। কি গেছে, নিরক্ষরেখা গেছে। কি গেছে, নিরক্ষরেখা গেছে। এরপর দেখো, নিরক্ষরেখা অত্যাধিক উষ্ণ হবে। নিরক্ষরেখার দুপাশে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ার জন্য, নিরক্ষরেখার দুপাশে সারা বছর ধরে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এই অংশটা অনেক বেশি গরম হবে, তাই তো? এরপরে যদি গরম হয়, তাহলে এই যে আশপাশের আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর থেকে জলীয় বাষ্প নেবে, এবং জলীয় বাষ্প নিয়ে এইখানে বৃষ্টিপাত ঘটাবে, তাই তো? জলীয় বাষ্প নিয়ে এইখানে বৃষ্টিপাত ঘটাবে। এরপর অত্যাধিক উষ্ণ হওয়ার জন্য প্রায় দিনেই দেখা যায় এই জায়গাতে বৃষ্টিপাত আছে, এই জায়গাতে প্রায় প্রতিদিন বৃষ্টি হয়, যেহেতু এটা অত্যাধিক উষ্ণ অঞ্চল। এরপর এই অঞ্চলে তাহলে প্রত্যেক দিন যদি বৃষ্টিপাত হয়, তাহলে এখানে যে উদ্ভিদগুলো, সেই উদ্ভিদগুলো কি রকম হবে, চিরসবুজ উদ্ভিদ হবে, জঙ্গল তৈরি হবে, এখানে জঙ্গল তৈরি হবে এবং এখানে চিরসবুজ উদ্ভিদ পাওয়া যাবে। এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটার মধ্য দিয়ে, এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কঙ্গো নদী। কে কঙ্গো নদী। এই অঞ্চলটার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কঙ্গো নদী। অর্থাৎ এই যে কঙ্গো নদী, এই কঙ্গো নদীটা যে আফ্রিকার যে বৃহত্তম বা বৃষ্টিবহুল এলাকা, সেই বৃষ্টিবহুল এলাকা থেকে উৎপন্ন হয়েছে। তাই কঙ্গো নদীর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকবে। এবং কঙ্গো নদীর চারিদিকে চিরসবুজ অরণ্য দেখা যাবে, তাই তো? কঙ্গো নদীর চারিদিকে চিরসবুজ অরণ্য দেখা যাবে, কঙ্গো নদীর চারিদিকে চিরসবুজ অরণ্য দেখা যাবে। তাই এই যে এই অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় কঙ্গো নদী অববাহিকা। কি বলা হয়, কঙ্গো নদী অববাহিকা। কি বলা হয়, কঙ্গো নদী অববাহিকা। এরপর তাহলে কঙ্গো নদী যে অববাহিকা, সেই কঙ্গো নদী অববাহিকা এটা কিরকম হবে না, এখানে সবচেয়ে বেশি মানে যে চিরসবুজ অরণ্য পাওয়া যাবে। অনেকটা করলাম, এরপর চলে আসি দক্ষিণ এবং পূর্বের উচ্চভূমি। আমরা এরপর চলে আসি দক্ষিণ এবং পূর্বের উচ্চভূমি। এইরকম জায়গাতে তোমরা দেখতে পাবে, এইরকম জায়গাতে কোথাও না কোথাও আছে ইথিওপিয়ার উচ্চভূমি। কি আছে, ইথিওপিয়ার উচ্চভূমি। তাহলে আমরা যদি বলি ইথিওপিয়ার যে উচ্চভূমিটা, এই ইথিওপিয়া উচ্চভূমিটা আফ্রিকা মহাদেশের কোন দিকে অবস্থিত? হ্যাঁ, ইথিওপিয়া উচ্চভূমি। তাহলে দেখতে পাচ্ছি ইথিওপিয়ার যে উচ্চভূমিটা, সেই ইথিওপিয়া উচ্চভূমিটা আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত, আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত। এবার আফ্রিকা মহাদেশের একদম নিচটাতে, মানে ইথিওপিয়ার নিচটাতে
ইথিওপিয়ার নিচটাতে এইখানেও একটা উচ্চভূমি আছে। তোমরা যদি বইয়ের অর্থাৎ বইয়ের যদি 103 নাম্বার, তোমাদের টেক্সট বুকের যদি 103 নাম্বার পেজ বা 103 পৃষ্ঠা দেখো, 103 পৃষ্ঠা যদি দেখো তাহলে দেখতে পাবে যে এই জায়গাতেও একটা উচ্চভূমি রয়েছে। বইটা খুলে দেখো, ম্যাপটার সাথে দেখো, এখানে একটা উচ্চভূমি রয়েছে। এই উচ্চভূমির মধ্যেই একটা পর্বত রয়েছে। পর্বতটার নাম কি? রয়েছে মাউন্ট কিলিমাঞ্জারো। ভালো করে খুঁজে দেখো, মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারো, এই যে মাউন্ট কিলিমাঞ্জারো, এই মাউন্ট কিলিমাঞ্জারোই হলো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এর যে উচ্চতা, এর উচ্চতা কত? 5895 মিটার। কত? 5895 মিটার। এই যে মাউন্ট কিলিমাঞ্জারো, এই মাউন্ট কিলিমাঞ্জারো হলো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। আমরা কি দেখলাম না, এইরকম একটা জায়গার মধ্য দিয়ে নিরক্ষরেখা প্রসারিত হয়েছে, তাই তো? এই আফ্রিকার এইরকম একটা জায়গার মধ্য দিয়ে নিরক্ষরেখা প্রসারিত হয়েছে। আবার আমরা এটাও জানি যে নিরক্ষরেখার কাছে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। নিরক্ষরেখার কাছে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়। অর্থাৎ এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা খুব একটা উষ্ণ হওয়ার কথা তো, হ্যাঁ কি না? এই যে এই অঞ্চলটা খুব উষ্ণ হওয়ার কথা, কিন্তু দেখতে পাবে এই মানে এই জায়গাটা অনেকটা উষ্ণ হলো। এই জায়গাটা অনেকটা উষ্ণ হলো, যেটা মাউন্ট কিলিমাঞ্জারো আছে, সেই মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় বরফ জমে থাকে। মাউন্ট যে কিলিমাঞ্জারো, সেই মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় বরফ জমে থাকে। রিজনটা কি জানো? আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব, প্রতি 1 কিমি উচ্চতা গেলে আমাদের যে উষ্ণতা সেটা 6.5 ডিগ্রি কমতে থাকে। আমাদের যে উষ্ণতা সেটা 6.5 ডিগ্রি কমতে থাকে। এবং এই যে মাউন্ট কিলিমাঞ্জারো, সেই মাউন্ট কিলিমাঞ্জারোর যে উচ্চতা সেটা প্রায় 6 কিমির কাছাকাছি। অর্থাৎ আমরা দেখতে পারি যদি 1 কিমি যাই তাহলে আমাদের যে উষ্ণতা সেটা 6.5 ডিগ্রি কমছে। অর্থাৎ যদি 6 কিমি যায় তাহলে কমবে 6 × 6 প্রায় 39 ডিগ্রি। কত কমবে? প্রায় 39 ডিগ্রি। এবং তাপমাত্রাটা প্রায় এই নিচের থেকে ভূপৃষ্ঠ থেকে 40 ডিগ্রি কমে যাওয়ার জন্য, তাপমাত্রা কমে যাওয়ার জন্য এই যে মাউন্ট কিলিমাঞ্জারো, সেই মাউন্ট কিলিমাঞ্জারো চূড়ায়ও বরফ জমবে। তাহলে আমাদের প্রায়শই কোশ্চেন চলে আসে, বা প্রায়ই এই কোশ্চেনটা আসে যে মাউন্ট কিলিমাঞ্জারো নিরক্ষরেখার অনেক কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও যে মাউন্ট কিলিমাঞ্জারো, সেই মাউন্ট কিলিমাঞ্জারো চূড়ায় বরফ জমে কেন? তার কারণটা আমরা বুঝতে পারলাম। কারণ নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত বলে ওই মাউন্ট কিলিমাঞ্জারো যে অবস্থান, সেই অবস্থাতে গরম যেমন পড়বে সেটা ঠিকই, তেমনি কিলিমাঞ্জারোর উচ্চতা বেশি হওয়ার জন্য এখানের যে তাপমাত্রাটা সেটা অটোমেটিকলি কমে যাবে। তাহলে আমরা এই যে আফ্রিকা মহাদেশের যে দক্ষিণ পূর্বের উচ্চভূমি সেটাও দেখলাম, মধ্য উত্তরের মালভূমি অঞ্চলও দেখলাম, উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলও দেখলাম। এরপর এই যে জায়গাটা, তার আগে আমরা একটা ছোট্ট জিনিস বলে নিই, গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা এই জিনিসটা কি? ধরে নাও একটা বিশাল ভূভাগ আছে, একটা অনেক বড় ভূখণ্ড আছে। এরপর পৃথিবীর যে ভূ আলোড়নের ফলে কি হয়? ফাটল তৈরি হয়।
এবার ফাটল তৈরি হয়ে এই যে অংশটা, এই অংশটা নিচে বসে যাবে, এই অংশটা নিচে বসে যাবে, আর এই অংশগুলো তাহলে অটোমেটিকলি উপর হয়ে যাবে, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাবো এইরকম একটা ভূমিরূপ দেখতে পাবো, এটা নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে এই যে নিচের দিকে চলে যায়, এই নিচের দিকে চলে যাওয়া উপত্যকাটাকে আমরা ব্রস্ত উপত্যকা বলি। কি বলি? ব্রস্ত উপত্যকা বলি। তেমনি এইখানে যে আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশেরও এই জায়গাটাতে ব্রস্ত উপত্যকার তৈরি হয়েছে। আফ্রিকা মহাদেশেরও এই জায়গাটাতে কি তৈরি হয়েছে? ব্রস্ত উপত্যকার তৈরি হয়েছে। ক্লিয়ার? ব্রস্ত উপত্যকা কি? যে ভূ আলোড়নের ফলে যদি কোনো একটা ভূপৃষ্ঠে ফাটলের তৈরি হয়, তাহলে যে মাঝের অংশটা নিচে চলে যায় এবং সাইডের যে দুটো অংশ সেটা উপরে উঠে যায়, তাহলে মাঝের যে অংশটা সেটাকে নিচু মনে হয়, সেটাকেই আমরা ব্রস্ত উপত্যকা বলে জানি। তাহলে আফ্রিকা মহাদেশের মধ্যেও এখানে একটা ব্রস্ত উপত্যকা রয়েছে। ঠিক আছে, এরপর চলে এসো আফ্রিকার নদ নদীতে। চলে এসো আফ্রিকার নদ নদীতে। সেইখানে গ্রস্ত যে উপত্যকা, সেই গ্রস্ত উপত্যকাটা বলেছে। দেখে না ওই যে ভিক্টোরিয়া হ্রদ, যেটা সেই ভিক্টোরিয়া হ্রদটা কিন্তু এই গ্রস্ত উপত্যকার মাঝেই রয়েছে। এরপর চলে আসি আফ্রিকার নদ নদী। আফ্রিকাতে প্রায় কতগুলো নদী আছে? যে বড় বড় যে নদী, সেই প্রধান যে নদী 5টা আছে, প্রধান নদী 5টা আছে। আফ্রিকার মানচিত্রটা আরেকবার আঁকি। এই তো ছিল আফ্রিকার মানচিত্রটা। এইরকম কোন একটা জায়গাতে ছিল ইথিওপিয়ার উচ্চভূমি? হ্যাঁ কি না? এরকম কোন একটা জায়গাতে ছিল ইথিওপিয়ার উচ্চভূমি, আর এইরকম জায়গাতে ছিল গ্রস্ত উপত্যকা। হ্যাঁ তো, এরকম জায়গাতে ছিল গ্রস্ত উপত্যকা। এরপর যে এই ইথিওপিয়ার উচ্চভূমি, ওইখান থেকে একটা নদী বার হয়েছে, এবং যেটা ভিক্টোরিয়া হ্রদ, সেই ভিক্টোরিয়া হ্রদ থেকেও একটা নদী বার হয়েছে। এই দুটো গিয়ে কোথায় মিশেছে? সুদানের খার্তুম শহরে। কোথায় মিশেছে? সুদানের খার্তুম শহরে। যেটা এই বুরুন্ডি মালভূমি, যেটা এই মালভূমি থেকে তৈরি হয়েছে, এই নদীটার নাম কি? এটার নাম কি? ব্লু নীল। কোথা থেকে তৈরি হয়েছে? ইথিওপিয়ার উচ্চভূমি থেকে। তাহলে এই যে ব্লু নীল, এই ব্লু নীলটা কোথা থেকে তৈরি হয়েছে? না, ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ থেকে। ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ থেকে। আর এই যে এইটা, এই নদীটা যেটাকে আমরা হোয়াইট নীল বলছি, এই হোয়াইট নীলের উৎপত্তি কোথা থেকে হয়েছে? হোয়াইট নীল বুরুন্ডি মালভূমির, বুরুন্ডি মালভূমি ভিক্টোরিয়া হ্রদ। এটা তৈরি হয়েছে বুরুন্ডি মালভূমির ভিক্টোরিয়া হ্রদ থেকে। আর এই যে এই ব্লু নীল, সেই ব্লু নীলটা তৈরি হয়েছে ইথিওপিয়ার উচ্চভূমি থেকে। আমরা দেখেছিলাম যে যেটা বুরুন্ডি মালভূমির ভিক্টোরিয়া হ্রদ, সেটা কার মধ্যে অবস্থিত ছিল? গ্রস্ত উপত্যকার মধ্যে। কার মধ্যে? গ্রস্ত উপত্যকার মধ্যে। এবং তুমি দেখো, এই যদি তুমি যদি দেখো, তাহলে এই যে হোয়াইট নীল, যেটা হোয়াইট নীল, সেই হোয়াইট নীলের যে উৎপত্তি, সেই জায়গাটা দেখো নিরক্ষরেখার কাছাকাছি না? নিরক্ষরেখার মধ্যে না? অর্থাৎ এইখানে সারা বছর বৃষ্টিপাত হবে তো এই জায়গাতে, হ্যাঁ কি না? তাহলে এই যে হোয়াইট নীল, হোয়াইট নীলের জন্য পুরো যে নীল নদীটা, সেই নীল নদীটাতে জল থাকবে,
কারণ হোয়াইট নীলে সারা বছর জল থাকবে, যেহেতু এটা নিরক্ষীয় অঞ্চলে তৈরি হচ্ছে। অর্থাৎ এই হোয়াইট নীল নিরক্ষীয় অঞ্চলে তৈরি হওয়ার জন্য এখানে সারা বছর কি থাকবে, নিম্নদের জল থাকবে। আবার এইটা যেটা ব্লু নীল, সেই ব্লু নীলটা ইথিওপিয়ার উচ্চভূমি থেকে তৈরি হয়েছে, থেকে তৈরি হয়েছে। এবং এই যে এই অঞ্চলটা, এটা নিরক্ষীয় অঞ্চলের মধ্যে পড়ে। কোথাদের মধ্যে? নিরক্ষীয়। এটা নিরক্ষীয় অঞ্চলের মধ্যে পড়ে। এরপর আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের জলবায়ু কি রকম? নিরক্ষীয় জলবায়ু? হ্যাঁ না? নিশ্চয়ই ভারতীয় যে জলবায়ু, সেটা নিরক্ষীয় মৌসুমী জলবায়ু বলতে পারি আমরা। কি জলবায়ু বলতে পারি? মৌসুমী জলবায়ু বলতে পারি। কি বলতে পারি? মৌসুমী জলবায়ু বলতে পারি। এই যে ব্লু নীল মৌসুমী জলবায়ু যুক্ত অঞ্চল থেকে তৈরি হয়। এখানে কি থাকবে? মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য হলো যে বর্ষাকালে বৃষ্টিপাত ঘটাবে। তাহলে আমরা দেখলাম যে হোয়াইট নীল নিরক্ষীয় অঞ্চলে তৈরি হয়। এখানে সারা বছর বৃষ্টিপাত হচ্ছে, সারা বছর জল থাকছেই। এরপর বর্ষাকালে যেহেতু ব্লু নীলে জলের পরিমাণটা বেশি থাকবে, কি জন্য না, ব্লু নীল যেখান থেকে তৈরি হয়েছে সেখানে বর্ষাকালে বৃষ্টিপাত হয়। তাহলে বর্ষাকালে বৃষ্টিপাত হওয়ার জন্য এই নিম্নদের মধ্যে অতিরিক্ত জল থাকবে কিনা? নিম্নদের মধ্যে সারা বছর তো জল আছেই। কার জন্য আছে? হোয়াইট নীলের জন্য। আর ব্লু নীলের জন্য বর্ষাকালে জল থাকবে কিনা, জলের যে পরিমাণটা, সেই জলের পরিমাণটা বাড়বে কিনা? নিশ্চয়ই বাড়বে। তাহলে বর্ষাকালে নিম্নদে বন্যা হবে। কখন বন্যা হবে? বর্ষাকালে। যেহেতু এই যে ব্লু নীলটা সেটা মৌসুমী জলবায়ু যুক্ত অঞ্চল থেকে তৈরি হয়েছে, তাই বর্ষাকালে এই জায়গাতে জলের পরিমাণটা বেশি থাকে। এরপর চলে আসি আমরা নীলনদের যে দৈর্ঘ্য, সেই নীলনদের দৈর্ঘ্য কত? 6650। এরপর দেখো এই যে নিম্নদের মোহনা কোন জায়গাতে? দেখো এখানে ছিল ভূমধ্যসাগর। তাহলে নিম্নদের মোহনা ভূমধ্যসাগর। এরপর আমরা চলে আসি যে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম বা দ্বিতীয় দীর্ঘতম নদী, সেটা হলো কঙ্গো নদী। কি? এটা হলো কঙ্গো নদী। এইখানে জাম্বেজি বলে একটা দেশ আছে। তাহলে দেখো এই যে জাম্বিয়া এখানে একটা দেশ আছে, দেশটার নাম জাম্বিয়া। এই যে জাম্বিয়ার উত্তর প্রান্ত থেকে কি নদী তৈরি হয়েছে? কঙ্গো নদী। কি নদী? কঙ্গো নদী। আর কঙ্গো নদী জাম্বিয়া থেকে তৈরি হয়ে কোথায় গিয়ে মিশেছে? কঙ্গো নদী জাম্বিয়া থেকে তৈরি হয়ে কোথায় গিয়ে মিশেছে? এটা কি মহাসাগর ছিল? আটলান্টিক। তাহলে এই যে কঙ্গো নদীটা, সেটা এই জাম্বিয়ার উত্তর প্রান্ত থেকে তৈরি হয়ে কোথায় গিয়ে মিশেছে? আটলান্টিক মহাসাগরে। আর এই যে জাম্বিয়ার দক্ষিণ প্রান্ত থেকে আরেকটা নদী তৈরি হয়েছে, কি নাম? জাম্বিয়ার দক্ষিণ প্রান্ত থেকে আরেকটা নদী তৈরি হয়েছে, সেটা হলো জাম্বেজি নদী। কি নদী? জাম্বেজি নদী।
তাহলে জাম্বিয়ার উত্তর প্রান্ত থেকে কঙ্গো নদী আর জাম্বিয়ার দক্ষিণ প্রান্ত থেকে জাম্বেজি নদী। এরপর জাম্বেজি নদী কোন সাগরে গিয়ে মিশেছে বা কোন মহাসাগরে গিয়ে পড়েছে? ভারত মহাসাগরে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে দেখলাম যে নীলনদ, সেই নীলনদটা বুরুন্ডি মালভূমি থেকে উৎপত্তি হয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। আর যেটা কঙ্গো নদী, সেই কঙ্গো নদীটা জাম্বিয়ার উচ্চভূমি থেকে তৈরি হয়ে আটলান্টিক সাগরে মিশেছে। এবং আমরা আরেকটা নদী পেলাম জাম্বেজি নদী। জাম্বেজি নদীটা জাম্বিয়ার যে দক্ষিণ প্রান্ত, সেই দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে ভারত মহাসাগরে গিয়ে মিশেছে। কোথায়? ভারত মহাসাগরে গিয়ে মিশেছে। এরপর আরেকটা আমরা নদী দেখবো নাইজার, মানে আরো দুটো নদী আছে, যার মধ্যে একটা হলো নাইজার নদী আর একটা অরেঞ্জ নদী। এরপর এই দুটো নদী আমরা যদি নাইজার নদীটাকে দেখি, তাহলে দেখবো নাইজার নদীটা এইরকম একটা জায়গা থেকে তৈরি হয়ে আটলান্টিক সাগরের মধ্যে পড়েছে। এরকম একটা জায়গা থেকে তৈরি হয়ে আটলান্টিক সাগরে মিশেছে। এই যে এই জায়গাটাকে বলা হয় গিনি উচ্চভূমি। কি বলা হয়? তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখো গিনি উচ্চভূমি থেকে যে আটলান্টিক মহাসাগর, সেই দুটো দূরত্ব কিন্তু খুব একটা বেশি নেই। এইখানে আছে গিনি উচ্চভূমি, বা আমরা বলতে পারি যেটা নাইজার নদী, সেই নাইজার নদীর উৎপত্তি স্থল, এবং এইখানেই আছে, তার পাশেই আছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর থেকে মাত্র 200 কিলোমিটার দূরে, আটলান্টিক মহাসাগর থেকে মাত্র 200 কিলোমিটার দূরে এই নাইজার নদীর উৎপত্তি হয়েছে, এবং সেটা প্রবাহিত হয়ে আবার কোথায় গিয়ে পড়েছে? এই আটলান্টিক মহাসাগরে। আটলান্টিক মহাসাগরের যে ছোট অংশ, এই অংশটার নাম গিনি উপসাগর। কি? তাহলে দেখতেই পাচ্ছ যে নাইজার নদীটা সেটা গিনি উচ্চভূমি থেকে তৈরি হয়ে গিনি উপসাগরে গিয়ে মিশেছে। গিনি উচ্চভূমি থেকে তৈরি হয়ে গিনি উপসাগরে গিয়ে মিশেছে। আর যেটা গিনি উচ্চভূমি, সেটা এই যেটা আটলান্টিক মহাসাগর, তার থেকে কত দূরে রয়েছে? 200 কিমি। কত দূরে রয়েছে? 200 কিমি। 200 কিমি। তাহলে এই যে নাইজার নদীটা গিনি, মানে আটলান্টিক মহাসাগর থেকে 200 কিমি দূরে যে গিনি উচ্চভূমি, সেখান থেকে তৈরি হয়ে গিনি উপসাগরে গিয়ে মিশেছে। লাস্ট আরেকটা নদী, ছোট্ট একটা নদী, অরেঞ্জ নদী। এইখানে উৎপত্তি হয়েছে এবং গিয়ে মিশেছে ভারত মহাসাগরে। বেশ, না এটা বোধহয় সরি, যেটা অরেঞ্জ নদী সেটা এই ড্রাকেন্সবার্গ পর্বতমালা থেকে তৈরি হয়ে আটলান্টিক সাগরে গিয়ে পড়েছে। ড্রাকেন্সবার্গ পর্বতমালা থেকে তৈরি হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। আমাদের যে একটা বিখ্যাত জলপ্রপাত আছে ভিক্টোরিয়া জলপ্রপাত, সেটা কোন নদীর উপরে আছে? ভিক্টোরিয়া যে জলপ্রপাত সেটা কোথায় আছে? জাম্বেজি নদী আছে। তাহলে এই যে জাম্বেজি নদী, সেই জাম্বেজি নদীর উপরে কি তৈরি হয়েছে? ভিক্টোরিয়া জলপ্রপাত। ভিক্টোরিয়া জলপ্রপাত। তাহলে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপরে আছে? ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপরে আছে? জাম্বেজি নদীর উপর। ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বেজি নদীর আছে। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর আছে? জাম্বেজি। জাম্বেজি নদীর উপর আছে। এটা কঙ্গো নদী। কঙ্গো নদীর মধ্যে, কঙ্গো নদী যেহেতু নিরক্ষীয় অঞ্চলের তৈরি, তাই আফ্রিকার সবচেয়ে বেশি জল বহনকারী নদী এটা। এটা নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কঙ্গো নদী সেটা নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে। আর কি? নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। ভিক্টোরিয়া যে জলপ্রপাত, সেই ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বেজি নদীর মধ্যে, জাম্বেজি নদীর যে প্রবাহ পথ সেইখানেই তৈরি হয়েছে। এরপর চলে আসি জলবায়ু। এরপর চলে আসি আমরা আফ্রিকার জলবায়ু। আফ্রিকার যদি জলবায়ু দেখি, তাহলে আফ্রিকার যে মাঝখান বরাবর, সেই মাঝখান বরাবর দিয়ে কি গেছে?
নিরক্ষীয় নিরক্ষরেখা, তাই তো। আফ্রিকার যে মাঝখান, সেই মাঝখান দিয়ে কি গেছে? নিরক্ষরেখা। কি গেছে? নিরক্ষরেখা। এরপর নিরক্ষরেখা তো স্বাভাবিকভাবেই নিরক্ষরেখার যে জলবায়ু সেটা উষ্ণ আর্দ্র হবে, তাই তো। নিরক্ষরেখার যে জলবায়ু সেটা উষ্ণ আর্দ্র হবে। আর এই জলবায়ুতে কি ধরনের গাছ দেখা যাবে? যেহেতু উষ্ণ আর্দ্র জলবায়ু প্রায় দিনেই বৃষ্টিপাত হবে, তাহলে এখানে কি রকমের উদ্ভিদ দেখা যাবে? চিরসবুজ উদ্ভিদ। কি রকম উদ্ভিদ দেখা যাবে? চিরসবুজ উদ্ভিদ। তাহলে এই যে নিরক্ষীয় অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চলে চিরসবুজ উদ্ভিদ দেখা যাবে। এরপর যদি নিরক্ষীয় অঞ্চলটা পার করি, অর্থাৎ একটু উপরে যাই, তাহলে প্রায় 10 থেকে 20 ডিগ্রি 10 থেকে 20 ডিগ্রি যে অক্ষরেখার মধ্যে, সেই জায়গাতে যাবো। তো আমরা যদি যাই যে 10 থেকে 20 ডিগ্রি, সেই 10 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কি হয়? সাভানা বা ক্রান্তীয় জলবায়ু দেখা যায়, হ্যাঁ কি না? তো অনুরূপভাবে নিরক্ষরেখার উত্তরে এবং দক্ষিণে দুই দিকেই নিরক্ষরেখার 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশের মাঝে এবং নিরক্ষরেখার দক্ষিণে 10 থেকে 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মাঝে কি আছে? ক্রান্তীয় জলবায়ু আছে। কি আছে? ক্রান্তীয় জলবায়ু। এই ক্রান্তীয় জলবায়ুতেই বৃষ্টিপাত কম হওয়ার জন্য, এই ক্রান্তীয় জলবায়ুতে বৃষ্টিপাত কম হওয়ার জন্য এখানে যে গরমের পরিমাণটা সেটা বেশি থাকবে। কি থাকবে? গরমের পরিমাণটা বেশি থাকবে। এর যদি আরো একটু উপরে চলে যায়, 10 থেকে 20 বাদ দিয়ে যদি 20 থেকে 30 ডিগ্রির মধ্যে, তাহলে দেখতে পাবো এখানে চরম ভাবাপন্ন জলবায়ু আছে। কি রকম আছে? চরম ভাবাপন্ন জলবায়ু আছে। কি রকম আছে? চরম ভাবাপন্ন জলবায়ু আছে। নিচেও সেম 20 থেকে 30-এর মধ্যে কি পাবো আমরা? চরম ভাবাপন্ন জলবায়ু পাবো। এবং তারপরে যেটা লাস্ট 30 থেকে 40-এর মধ্যে, সেটা ভূমধ্যসাগরীয় জলবায়ু। তোমাদেরকে আমি ছবিটা এঁকে বুঝিয়ে দিই। এইখানটা দিয়ে নিরক্ষরেখা গেছে, আস্তে, এইখানটা দিয়ে নিরক্ষরেখা গেছে। নিরক্ষরেখার দুই পাশে 10 ডিগ্রি পর্যন্ত, নিরক্ষরেখার দুই পাশে 10 ডিগ্রি পর্যন্ত কিরকম জলবায়ু দেখা যাবে? নিরক্ষীয় জলবায়ু। এবং নিরক্ষীয় জলবায়ু যুক্ত অঞ্চলে কি হয়? সারা বছর বৃষ্টিপাত হয়। তাই এইখানে যে উদ্ভিদ, সেটা কিরকম উদ্ভিদ হবে? চিরসবুজ। কিরকম উদ্ভিদ হবে? চিরসবুজ। কিরকম উদ্ভিদ হবে? চিরসবুজ। কিরকম উদ্ভিদ হবে? চিরসবুজ। অর্থাৎ যে নিরক্ষীয় অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চলে কিরকম উদ্ভিদ দেখা যাবে? চিরসবুজ বা চিরসবুজ। এই চিরসবুজের মধ্যে কে কে পড়ে? মেহগিনি। চিরসবুজের মধ্যে পড়ে মেহগিনি, রোদউড, আবলুস। তাহলে এই যে নিরক্ষীয় জলবায়ু, সেই নিরক্ষীয় জলবায়ুর মধ্যে যে উদ্ভিদগুলো, সেটা হলো মেহগিনি, রোদউড, আবলুস। বিভিন্ন প্রাণী আছে। এরপর চলে আসবো আমরা 10 থেকে 20 ডিগ্রির মাঝে। 10 থেকে 20 ডিগ্রির মাঝে। 10 থেকে 20 ডিগ্রির মাঝে এখানে কি ধরনের জলবায়ু দেখা যাবে? সাভানা জলবায়ু। কি ধরনের জলবায়ু দেখা যাবে? সাভানা জলবায়ু। কি ধরনের জলবায়ু দেখা যাবে? সাভানা। এবার সাভানা জলবায়ুতে কি তৃণভূমি দেখা যাবে? স্বাভাবিকভাবে সাভানা জলবায়ুতে সাভানা তৃণভূমিই দেখা যাবে। সাভানা তৃণভূমির মধ্যে কোনগুলো পড়ে? বাউবাউ, একাসিয়া, এইসবগুলো, বা এলিফ্যান্টা জাতীয় ঘাসগুলো। বাউবাউ, একাসিয়া, এলিফ্যান্টা জাতীয় ঘাসগুলো। তার মানে এই যে এই অঞ্চলটাতে কি দেখা যাবে? সাভানা তৃণভূমি। কি দেখা যাবে? সাভানা জলবায়ু বা সাভানা তৃণভূমি। এই অঞ্চলটাতে সাভানা জলবায়ু ও সাভানা তৃণভূমি দেখা যাবে। এরপর যে সাভানা তৃণভূমি বা সাভানা জলবায়ু বা ক্রান্তীয় জলবায়ু, এই সাভানা জলবায়ু বা ক্রান্তীয় জলবায়ুর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা গ্রীষ্মকালে বৃষ্টিপাত ঘটাবে। কখন? গ্রীষ্মকালে। কখন? গ্রীষ্মকালে। সাভানা জলবায়ুতে কখন বৃষ্টিপাত হয়? গ্রীষ্মকালে। সাভানা জলবায়ুতে কখন বৃষ্টিপাত হয়? গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। এরপর হচ্ছে সাভানা জলবায়ু। সাভানা জলবায়ুর পরে আমরা পাবো মরু অঞ্চল। সাভানা জলবায়ুর পরে কি পাবো আমরা? মরু অঞ্চল পাবো। এরপর মরু অঞ্চল, যেটা মরু অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য কি?
এটা 30°, তাই তো? এই যে মরু অঞ্চলের বৈশিষ্ট্য কি? এখানে চরম ভাবাপন্ন হবে। চরম ভাবাপন্ন অর্থাৎ শীত এবং গ্রীষ্মের মধ্যে যে টেম্পারেচারের পার্থক্যটা সেটা অনেক বেশি হবে। যদি শীতকালে টেম্পারেচার ওই -4°, তাহলে দেখবো যে গ্রীষ্মকালে যে টেম্পারেচার হচ্ছে 54°। এইরকম যে শীত আর গ্রীষ্মের মধ্যে যে তাপমাত্রা, সেই তাপমাত্রার পার্থক্যটা অনেক বেশি হয়েছে। কোন অঞ্চলে? চরম ভাবাপন্ন বা উষ্ণ মরুভূমি অঞ্চলে। এই যে চরম ভাবাপন্ন যে জলবায়ু, সেই চরম ভাবাপন্ন জলবায়ুতে তৈরি হয়েছে পৃথিবীর যে বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা। এই যে চরম ভাবাপন্ন যে জলবায়ু, সেই চরম ভাবাপন্ন জলবায়ুতে কি তৈরি হয়েছে? পৃথিবীর যে উষ্ণতম মরুভূমি সেটা সাহারা। এরপর লাস্ট যে অঞ্চলটা আছে, সেই লাস্ট অঞ্চলটা হলো ভূমধ্যসাগরীয় অঞ্চল। কি? ভূমধ্যসাগরীয় অঞ্চল। এই অঞ্চলটা কি হলো? ভূমধ্যসাগরীয় অঞ্চল। ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য কি জানো? এরা শীতকালে বৃষ্টিপাত ঘটায়। কোন সময়? শীতকালে। তাহলে শীতকালে বৃষ্টিপাত কে ঘটাবে? ভূমধ্যসাগরীয় অঞ্চলে। গ্রীষ্মকালে বৃষ্টিপাত কে ঘটাবে? সাভানা বা ক্রান্তীয় অঞ্চলে, তাই তো? সাভানা বা ক্রান্তীয় জলবায়ুযুক্ত অঞ্চলে। আর শীতকালে বৃষ্টিপাত কে ঘটাবে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এই যে ভূপ্রাকৃতি, সেই ভূপ্রাকৃতি শেষ। এক সেকেন্ড দাঁড়াও, 2 মিনিট তোমরা।